বক্তৃতা দেওয়ার কিছুই নাই, শুধু পরামর্শ দেওয়া। আমি আসলে রাজনৈতিক অঙ্গর বক্তৃতা দিই না। আমার একটা রাজনৈতিক দর্শন আছে। আমার একটা রাজনৈতিক দর্শন হলো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা। সেই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে হয়। একা একা তো পারা সম্ভব না। যেমন এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, এটা কিন্তু প্রথমে একজন দুজন বা তিনজনেই কিন্তু এই সংস্থা থাকে। যে কোনো একটা বিষয়ের উপরে যে কোনো একটা মানুষের ভালো মন্দর ক্ষেত্রে প্রতিবাদ করতে যাই কিন্তু এই সংস্থাটা কিন্তু তদ্রূপ আজকে আমি এখানে আসার পরে আমি 2-3 জন 4 জন 5 জন যাদের এই বক্তব্য শুনলাম, সেখান থেকে আমি যে বিষয়গুলো পাইছি ওইটার সম্বন্ধে দু একটা কথা বলবো। আসলে অ্যাকচুয়ালি এই যে আমাদের মুরব্বী, ওনার আমি চিনি, আমার বাড়ি গোপালপুর, ওনার বাড়ি সেরা। এই যে গ্যাপ, এই যে মানে দূরত্ব, এগুলাকে ক্লোজ করে কাছায় আনে যে কোনো সংস্থা, যে কোনো সংগঠন। মানুষের রাজনীতি করে কি রাজনীতি করে হলো মানুষের খারাপ মানুষের, ভালো মানুষের রাজনীতি করে। এই কথাটা কিন্তু আমাদের সমাজে উচ্চারিত। তো এখন আমার কথাটা প্রশ্নটা ওই জায়গায় যে সংগঠন করি, রাজনীতি করি, আমরা একটা দলের ব্যানারে করি, জাতীয় উপাধি দিয়েছি। আমার জীবনে প্রত্যেকটা ঘটনা আছে। এই কথা বলতে গেলে ওর একটা কথার পরিপ্রেক্ষিতে আমার বলতে হয়, মানে ওসমান গনির কথার পরিপ্রেক্ষিতে। সেটা হলো, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন জাতীয় ইসলাম শিক্ষা একটা সংগঠন আছে, জামাত ইসলাম। এটা আপনারা জানেন, মুরব্বী জানার কথা, মন্ত্রী ভাইও জানার কথা। ওরা জাতীয় ইসলাম শিক্ষা মানে পোস্ট অফিসের মাধ্যমে ইসলাম প্রচার করে। একটা কোশ্চিন দেয় এতটুকু, ওই প্রশ্নের উত্তর দেখে লেখাপড়া যায়। ধরেন এই জিনিসটা আছে, এটার ভিতরে 5টা প্রশ্ন দিই। এই 5টা প্রশ্ন যদি কোনো স্থান না থাকে, ফলে যদি কোনো পরীক্ষার্থীদের সামনে যদি কোনো গাইড না থাকে, তাহলে আপনি বই তুলে লিখে দেবেন না। এইটার অর্থ হলো বই তুলে লিখে দেব আর আপনি অন্য মানুষের সহজে লিখে দেবেন, কিন্তু আপনার ভিতরে আপনি যে জিনিসটা পড়লেন, এই জিনিসটা তো আপনি দেখলেন। ওই জাগতিক ইসলাম শিক্ষা করছিল ছাত্র শিবিরে। ওরা বলছে কি প্রতিটা মাসে একটা চিঠি আসতো। এই চিঠিটার কিন্তু মধ্যে বিভিন্ন প্রশ্ন থাকতো ইসলাম সম্বন্ধে। কয়েকদিন আমি দেখছি, আমার যে একটা হলো মানে শিবচর উপজেলার শিবিরের সাথী, ওরা তো সভাপতি করেন, ওরা প্রায় তো উনি আমার ওই ভর্তি করে দিচ্ছেন। কারণ আমি আমার চাইতে আবার আমি একটু দেখে দিতাম ওই প্রশ্ন টশ্ন। কিন্তু আমি একটা পর্যায়ে যখন আমি মেট্রিক পরীক্ষা দিতে যাবো, 9-10 মানে ওই লেভেলে গেছি, তখন দেখি এটা তো শিবির করে, তখন ওটা আর ওইখানে আর আমি নাই। এই শিবির জামাত ইসলাম করবো। আমি তখন এই ছাত্রলীগের রাজনীতি করি। এখন কথা হলো, যেমন মোরকে একটা কথা বলছে, যে কথাটা আমি এখনই ভুলে গেছি। কারণ কি ওই কথার সাথে সাথে আমি অন্য একটা জায়গায় চলে গেছি, কথাটা ধরে চলে গেছি। সেটা হলো এই যে মুসলমানদের নিয়ে নামাজ পড়া নিয়ে বলছে, আসলে কি সেই যে কোনো বিষয়, যেমন এই সংগঠনটা এখানে প্রচার করে এই যে পরিস্থিতি যেটা বুঝেছে এটা বুঝতে হবে। যেমন ওই যে আমার মামা পাশে কথা, উনি কিন্তু মজার মানুষ, সংগঠন করার মানুষ। এখন ওনাকে আমি যে লাইনে নিব, উনি ওই লাইনে যাবো, সঠিক লাইন আনতে হবে। যেমন এই মানবাধিকার সংস্থা নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে, আমি যতটুকু কার্যক্রমিতা করার আমি করি নাই, হয়তো কি একটা জায়গায় কি একটা কথা বলছি, তাদের ওনাদের হেল্প করছি। আমার কাছে কথা হলো যে আমার যে কোনো মানুষের জীবনে একটা দর্শন থাকে। আমি ফ্রান্সে ছিলাম 25 বছর, কিন্তু ফ্রান্সে গাড়ি বাড়ি
এসি বাড়ি ছায়া আমি কিন্তু আমি ইসলামের ওপর পিছনে করি যে মুদামের সাহেব এমপি হেও কিন্তু আমার নেতা ছিল, আমি কিন্তু তার রাজনীতি হয়তো তার দর্শন তার চিন্তাধারার সাথে আমার সাথে মেলে না, বিদায় আমি সেখান থেকে চলে আসবো। আবার আমি ইকবালের ওপর সাথে এখন রাজনীতি করি, কিন্তু ইকবালের ওপর রাজনীতি করার অর্থ আমার একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো। বঙ্গবন্ধু রাজনীতি কেনা করে সব যে বঙ্গবন্ধুর আদর্শে মাইনে নেয়, সব কর্মীরা মেনে নেয়, তারও ভুল আছে, কিন্তু একটা প্ল্যাটফর্ম লাগে কথা বলতে। আমি ইকবালের ওপর পাশে যে মানতে না, এখন আমি মাননীয় সংসদ ইকবালের ওপর পাশে দাঁড়ানোর অর্থ হলো আমার একটা প্ল্যাটফর্ম দরকার, ওইখানে দাঁড়ায় আমার কিছু কাজ করতে হবে। আমি একা একা যদি চিনলে এই কথা বলি রাস্তায় কেউ শুনবে, আমার একটা প্ল্যাটফর্ম দরকার, যার কারণেই আমি রাজনীতিটা করি। হ্যাঁ, ওইখানে যাওয়ার পর আমি যেটা পাইছি ইকবাল হোসেন অপু মাননীয় সংসদ সদস্যের পাশে দাঁড়ায় আমি দেখছি এই লোকটার চারটা গুণ। একটা মানুষের জীবনে তিনটা, ওই স্যার উনি শিক্ষক মানে উনি ভালো বলতে পারবো আমার থেকে, একটা মানুষের জীবনে যদি তিনটা গুণ থাকে তো এই তো সে মহাপুরুষ। ওনার আমার জানা মতো ওনার চারটা গুণই আছে। টাকার লোভ নেই, মদ তারি জুয়া খায় না, নারীর লোভ নেই, অর্থ সম্পত্তি এগুলো একই পড়ে, এবং মানুষ ঠকায় না, এবং সে ক্ষমতার পূজারী না, সব কিছুই তার মধ্যে আছে। তাহলে এই লোকটা থেকে বিচলিত হওয়া বা এর থেকে দূরে চলে যাওয়া কোনো রাস্তা নাই। এখন ওনার কাছ থেকে সেটা আমাদেরকে কালেক্ট করতে হবে, নিতে হবে। কারণ ওনার কাছ থেকে এটা নিতে হইলে তো আপনি সে পদ্ধতিও জানতে হবে। আপনি একটা এই মুরব্বীর পাশের সাথে না বসি, কথা না শুনি, এই যে মনির বেলায় কিন্তু আমাদের খুব মেলে, মাঝে মাঝে একটু দুজন তার থেকে আলোচনা করি, সে আবার আমার একটু বোঝাই খাতে বিভিন্ন কথা পায়, যেমন শ্যানেশ্বরের নির্বাচনে আমার অনেক কিছু বোঝে। কিন্তু এই যে শ্যানেশ্বরের নির্বাচনটা নিয়ে একটু কথা বলতে, শ্যানেশ্বরের নির্বাচনটায় আমি কিন্তু জালাল জমাদারের বিপক্ষে ছিলাম না, কখনোই না। কিন্তু ওই যে একটা রাজনীতি করতে গেলে একটা প্ল্যাটফর্ম থাকে, একটা সংগঠনের বিপক্ষে আপনি অবস্থান নিয়ে আপনি হয়ে যাবেন, আপনি সংগঠনে বেড়ে যেতে পারবেন না। মানবাধিকার সংস্থার যে কজনই সদস্য আছে, যেমন এই সংগঠনটা এই বাজারে ভালো প্রতিষ্ঠিত না হওয়ার কিছু কারণ আছে। এই কারণগুলো হলো, যেমন আমি এই শ্যানেশ্বরের নির্বাচনের ব্যাপারে, বড়কান্দির নির্বাচনের ব্যাপারে, টোটাল নির্বাচনের ব্যাপারে, নির্বাচনের সহায়তা করার ব্যাপারে কিন্তু আমার নির্দেশনা ছিল স্টপ থাকে, যে তুমি স্টপ থাকবে, তুমি কোথাও মুভ করতে পারবো না। কিন্তু তারপরেও কিন্তু আমি বসে থাকি, মানে ভালো মন্দ যাচাই করার মতো ব্যক্তিগত স্বাধীনতা আছে না, ব্যক্তিগত স্বাধীনতা মাঝে মাঝে মতামত প্রকাশ করে, আমার ব্যক্তিগত, কোনো দলীয় না। তাতে করে কি হয়েছে, যে কথাটা ভালো, উনি ভালো মানুষ, ওনার সম্বন্ধে আলোচনা করলে, ওর সম্বন্ধে আলোচনা 5 জন আলোচনা করলে এর মধ্যে 2-4 জনের একজনের পক্ষে তো পড়ে যায় সেই কথাটা, যে ভালো, আমি ভালো একটা কথা বলি, উনি যদি ভালো কাজ করে তো ওনার পক্ষে পড়ে যাবে না। তেমনি করেই যেমন এই কথাটাই কারো না কারো পক্ষে পড়ে গেছে, সে যার পক্ষে পড়ছে সে জানে। আজকে আমি গোপালপুরে নির্বাচন হবে, আমি কেন্দ্রীয় চেয়ারম্যান ইলেকশন করব, যদি আমি বলি জনগণ আমার ভোট দিবে না, জনগণের বলতে হবে যে আপনি নির্বাচন করেন, তাহলে কিন্তু আমি ভোট পাবো। এখন এই একটা সংগঠন চালাইতে হলে 5 জন যদি সংগঠনের সদস্য থাকে, 5 জনের প্রতিটা বাড়ি বাড়ি ঘরের থেকে শুরু করবে, 5 জনের কত 3 জন করে সদস্য আছে না লাগছে, 4 জন আছে। এই 4 জনেই আপনার কাজ করে, চিন্তা ভাবনা আপনার ঘরে 4 জন, এই 4 জনই আপনি এই মানবাধিকার সংস্থার সদস্য পাবেন। তো 4 জনে কয়জন হবে, 16 জন, 16 জন সদস্য। 16 জনে যদি চিন্তা করেন 4 জন করে করলে কতজন, 64 জন। অতএব সদস্য কেন হবে না? এখন আপনার ঘরেই যদি চিন্তা করতে পারেন, ঘরের 4 জন যদি সদস্য না করতে পারেন, তাহলে পরে আনবেন, পরে আনবেন, অসম্ভব। এই জন্যই রাজনীতিতে একটা জিনিস হলো সমন্বয় করা। রাজনীতি হলো আপনাকে আমার দলে আনা,
টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যেমনি হোক আপনার প্ল্যাটফর্মে এনে দাঁড় করেন। বিষয়টা হলো এরকম যে এই সংগঠন এই বঙ্গবাজারে যদি আরও গতিমান করতে হয়, আরও ভালো কিছু করতে হয়, তাহলে প্রথম পরিবারের মধ্যেই আপনি ভালো কাজ করে কিছু করবেন। ভালো কাজ করতে হলে তো আপনার শক্তি লাগবে, ভালো কাজ করতে হলে আপনার টাকা লাগবে, ভালো কাজ করতে হলে আপনার পারিপার্শ্বিকতার মানুষের সমর্থন লাগবে। আপনি একা ভালো কাজ করতে পারবেন কোনোদিন সম্ভব না। যার কারণে আমার পরামর্শ থাকবে যে আশেপাশে যারা আছে, ওই যে মামা এরা বলছে, অনিল সর্দার বলছে, মুরব্বী আছে, ওই যে নাজমুল আছে, ওই মেম্বার আছে, এরা যদি আসে 2 জন করে লোক নিয়ে, কিন্তু আমি কিন্তু এই যে ইয়ারে নিয়েছি, তুই নামকে নিয়েছি, মাসুদরে নিয়েছি, এরা কিন্তু চলে গেছে। কারণ এদের মধ্যে এই মানবাধিকার সংস্থার মধ্যে জ্ঞান আছে। আর যদি তাদেরকে ইনফ্লুয়েন্স করা যায়, ইন্টারেস্ট করা যায়, তখন কিন্তু সে দায়িত্ব না। আর সে কিন্তু আমার সম্মান আছে, কিন্তু সে কিন্তু জানতো না যে আমি এর সাথে জড়িত। আর একদিন কিন্তু তুমি আমরা যদি বলি, তাহলে সে কিন্তু এখানে বলবে, কথা শুনবে। এই জন্যই সমন্বয় করা, মানুষের সাথে যোগাযোগ করা যেত। আমি বঙ্গবাজারে এখানে বসে একটু চা খাই, কারণ লাগি মানুষের সাথে সম্পর্ক করার লাগে। এখানে আমার কোনো বেনিফিট কিন্তু টাকা পয়সা নেই, শুধু সম্পর্ক করা। প্রতিটা জায়গায় বসে একটু চা খাই, আমার চা খাওয়ার মোটেও অভ্যাস নেই, এখানে খাই, আমার ক্ষতি হয়, তারপর আমি খাই, কিন্তু আর একটা লাভ তো আমার আছে। এখন আমার বিষয় হলো যে আমি বিভিন্ন লাইনে কথা বলতে চাই, কিন্তু আসল কথা আমি নাই, যে রাজনৈতিক যে বক্তব্য। আজকে দেখেন এই যে ব্রিজ হইতেছে এখানে, আমাদের এমপি মহোদয়, তার সাথে তারা না বেসবে, আপনি বুঝতে পারবেন না আসলে সে কত ভালো মানুষ। ওই মুরব্বীর কথায় আজকে আমি অনেক কিছু শিখলাম, যে ভালো মানুষ যারা, ভালো মানুষ যে, তার পরিচিতি থাকে খুব কম, সে কিন্তু সমাজে টিকে থাকতে পারে না। কারণ কি জানেন, সে তো অন্যায় একটা প্রতিবাদ করবে, 10 জন অন্যায় করতেছে, আপনি একলা প্রতিবাদ করলে তো 10 জনের কাছে খারাপ হবে, হাইটা আপনি একা হয়ে যাবেন। কিন্তু এইখানেই প্রশ্নবোধক চিহ্ন, আপনি একা হবেন, বা এই যে প্রকৃতি বললো, এই যে দুনিয়ার যে হাওয়া বাতাস, প্রকৃতি কিন্তু আপনাকে অপছন্দ করবে না। প্রকৃতির বিচার আছে কিন্তু একটা, সেই বিচারটা কাট করায় কিন্তু আপনি সূক্ষ্ম বিচারটা পাবেন, যেটা প্রমাণ মনে করেন। আমরা অনেক বড় বড় নেতারা অনেক কিছু করছি গোপনে, কিন্তু দেখেন জালাল জমদ্দার একদম মানে একদম চুপচাপ ভদ্রলোক, নরম মানুষ, কথাবার্তা কিন্তু গুছাই বলতে পারে না, আমার মতে কথাও গুছাই বলে না। অথচ দেখবেন এই লোকটা কিন্তু আজকে বহুত বড় বড় নেতা গো, ইদ্রিস জমদ্দার, এই ফরাজি, ইতালি আওয়ামী লীগের সভাপতি, শত শত কোটি টাকার মালিক মোস্তফা কাজী, সে কিন্তু অনেক বড় বাপের পোলা, অনেক সম্মানী পরিবারের লোক, এডুকেটেড ফ্যামিলি, এবং তার বাবার বিশাল সম্মান ছিল। সে মোস্তফা কাজীর একটা কথার প্যাস কিন্তু আমি বাবুল এখন আদৌ কাটতে পারি না, সামাজিক লোক। এরপরে আরো 2-4 জন, মানিক সর্দার, বাংলাদেশ জাসদের বীর মুক্তিযোদ্ধা, জাসদের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। এটা নট এ ম্যাটার অফ জোক, এটা কোনো ফাজলামি না, বিশাল ব্যাপার। এবং নাজিমউদ্দিন কলেজের সে ছিল সাংগঠনিক সম্পাদক, জিএস নাজিমউদ্দিন কলেজে জিএস ছিল। এটাকে আপনারা কি মনে করেন, আমার কসম হারাই যায়, বিশাল ব্যাপার। কিন্তু সে তার অবস্থান একটা সত্য মানুষের কাছে তাদের অবস্থান ধরে রাখতে পারবে। এটার কারণ হলো কি জানেন, কারণ হলো একটাই, যে তারা প্রকাশ করতে পারে নাই যে তারা ভালো মানুষ, তারা মানুষকে বুঝাইতে পারে নাই যে আমরা মানুষের তোমাদেরকে সেবা করব, তারা বুঝাইতে পারে নাই যে আমি অসহায় মানুষদের পাশে আছি। কিন্তু জালাল জমদ্দার বুঝাই ফেলছে, সে করুক আর না করুক, সে করতে পারবে না, আবার কিন্তু সেটা বুঝাই ফেলছে। এই যে মনির ভাইয়ের মতো লোক পাশে থাকে, বুদ্ধি পরামর্শ দেয়, তো সে ভালো করে। মানে আমার মতো ক্রিমিনাল যদি ওই নাজমুলের পাশে থাকে, ও তো মরছে, আমিও মরছি, আমি তো মরছি, আর ওরও মানে
বিষয়টা হলো এইটা। আজকে দেখেন, গত আমার গোপালপুরে নির্বাচন হবে, চেয়ারম্যান ক্যান্ডিডেট সবাইকে আমি চেয়ারম্যান ক্যান্ডিডেট বাবুল এখন নির্বাচন করবো। আমি আজ পর্যন্ত কাউরে বলি না যে আমি চেয়ারম্যান, আর আমি এখনো বলি না যে আমি নির্বাচন করবো না। কিন্তু সিচুয়েশনেই দেখে বলে দেয় যে তুমি নির্বাচন করবে না। এই যে মুরব্বীর কথাটা আজীবন মনে থাকবে, যে প্রকৃতি, এই প্রকৃতি বলে দেয় যে তুমি ঘরের দিনে খালি জামা বাইরে না, পায়রা শীত। নাজমুল কথা বলছো, এই পরিস্থিতি বলে দেয় যে তুমি খালি গায়ে বেরো না, বাইরে কিন্তু শীত আছে। কোনো মানুষের বলার দরকার নেই, মা চাচা খালো কেউ বলার দরকার নেই, কিন্তু নিজেকে কিন্তু প্রকৃত করে দিচ্ছে যে তুমি বাইরে খালি গায়ে যেও না। আমি বসতেছি গোপালপুরে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই। সমাজ বলে দেয় মানুষের দরকার নেই, আমি বসতেছি। আমার কাছে কথা বলতে ভাই, আমরা যারা এই কয়েকজন মানুষ, বক্তৃতার কিছু নাই, আমরা দেশের সমাজের সত্যিকারী অর্থে আমি ব্যক্তিগতভাবে আমি সমাজের মানুষের হেল্প করার জন্য, জনগণের পক্ষে কাজ করার জন্য আমি আসছি। অর্থ সম্পত্তি লোভ লালসা কোনো কিছু আমার কাজ করে না। নেতা হওয়ার স্বপ্ন আমার নেই, অর্থনীতি কামানোর স্বপ্ন আমার নেই। অর্থ যা আছে আল্লাহ তাআলা একবেলা ভাত খেয়ে আমি চলে যেতে পারি। আমার একটা জিনিস যেটা আমার চিন্তা ভাবনা, এই দেশের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। 10 জন ক্যান্ডিডেট, জালাল যেমন দ্বারা 9 জন ক্যান্ডিডেট, 9 জন মানুষ এক ক্যান্ডিডেট কেন বসতে পারবে না? সবার উদ্দেশ্য তো একটাই, জনগণের সেবা করবে, তাই না? আমরা একখানে বসতে পারবো না। আমার কাছে কথা হলো এই দেশের সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে। ফ্রান্সের মাটিতে 25 বছর ছিলাম, ফ্রান্সে নির্বাচন করে এক টেবিলে বসে। ওদের কিন্তু ক্যান্ডিডেটদেরকে 3 বার মিটিং হয় এবং 3টা মিটিংয়ে ক্যান্ডিডেটটা একটা টেবিলে বসে। তাদের নির্বাচনী ম্যানিফেস্টো এবং তাদের যে মানে কি বলে এটা ইস্তেহার পেশ করতে হয় এক টেবিলে বসে। যেই কজন ক্যান্ডিডেট, দর্শক বসে থাকে, সাংবাদিকরা লিখতে থাকে, বক্তব্য দিতে হয়। আমি চাই সেটা। আপনি আমার প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনার সাথে টেবিলে বসে। পরীক্ষা না দিলে 10 বছরের রেজাল্ট আপনি কেমনে পাবেন? এখন ক্ষমতা দেখে তনয় মোল্লা এত বড় পাওয়ারফুল লোক ছিল, আজকে তার আজকে এই কথাও থাকবে না। আর আমি কাউকে ভয় পাই না। আমি ওই যে নাজমুল রাজার, আমি রাজনীতিতে কাউরে বড় করি না, আমি কোনো হুমকি ধামকি ভয় পাই না। আমি বিএ মুজাম্মেল জাতিরার মাটিতে দাঁড়ায় বলছি, অবাঞ্ছিত ঘোষণা করলাম। এটার পিছনে অর্থ আছে। আজকে এমপি সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের সে সাংগঠনিক সব বিশাল বড় নেতা, কিন্তু ওনাকে কে দেশে মারার ক্ষমতা রাখে অসম। কিন্তু সেই লোকটা দেশেই আসে। এই দেশের জনগণের খবর নাজমুল মাঝে মাঝে যায়, আমি দেখি, কিন্তু নাজমুলের যাইয়া দেখা করে আসে। কিন্তু তার তো নেতা, তার কর্মী প্রধানে অসুবিধায় আছে। সারা জীবনে একটা ছাত্র ক্লাসে না গেলে এরা কিন্তু খবর নিছে, এখন বর্তমানে নেয় না, আগে কিন্তু নিছে যে আমার ছাত্র ক্লাস আসে না কেন। কি ভাই রাইট স্যার, আপনি কি এটা ঠিক না? কেন ক্লাস আসে? এই যে নেতাদের যে অনীহা, আমি তাকে অপছন্দ করি এই কারণে। এত বড় করোনা, এত বড় মহামারী, সে জেলার 10 কোটি টাকা পাঠিয়ে দিছে, বাট মানুষে কি করলো? কিন্তু মানুষের পাশে হয় না। আমি চাই মানুষের পাশে দাঁড়াতে হবে। ওই যে নাজমুল আমি কিন্তু পছন্দ করি, কারণ ও রাজনীতি করে, ও কিন্তু মাঠে কন্টিনিউ কাজ করে, আমার বিপক্ষে করে বা পক্ষে করে সেটা না, কাজ করে মাঠে আছে। ওই যে ওসমান সংগঠন করে মানুষের কাজ করতে চায়, আমাদের সহায়তা করতে হবে, আমার সহায়তা করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চাই একটা জিনিস, এদেশের সমাজ পরিবর্তনের রাজনীতি আমি করি। আমি কোনো ব্যক্তি রাজনীতি করি না। এমপি সাহেবের সাথে আমার সাথে মাঝে মাঝে লেগে দেয়, আবার সে আমাদের ফোন করে, হে দেখে যে না বাবু দুটো রাগ বলছে, আবার ফোন করে। আমি রাগ হয়ে মাঝে মাঝে আসবো। অনেকে জানে যে আমি খুব রাগী মানুষ। আমার কাছে কথা হলো যে আমি আপনাকে টাকা পয়সা দিতে পারবো না, বা চুরি করার মধ্যে তো আমি দিতে পারবো, কিন্তু আমি সেটা দেবো কেন? আপনাকে খারাপ হওয়ার রাস্তা তো আমি দেখাই দিতে পারবো। জীবনে যতটা ভালো কাজ করছেন মনে নাই, কিন্তু খারাপ কোনটা করছেন আমরা বলে দিতে পারবেন। ঠিক না? কোনো ভালো কাজ কিন্তু মনে রাখা যায় না, কিন্তু খারাপ কাজ মনে রাখা যায়। আমার জীবনে আমি একদিন অটোমেটিক লাইসে বলে। আমার অনুরোধ, আপনারা
এই সংগঠন মানবাধিকার সংস্থা এইটারে সহযোগিতা করার জন্য এই বঙ্গবাজারের যারা আছে সবাই সহযোগিতা করবো। আর সবাই ভালো থাকেন, ওর জন্য দোয়া করেন। আর আমার রাজনীতির দর্শন একটাই, সেটা হলো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা। সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারলেই ভালো কিছু করা সম্ভব, ভালো কিছু করা সম্ভব। এই যে আমি কিছু কথা বললাম এই সেনাচরের নির্বাচন নিয়ে, গোপালপুরের নির্বাচন নিয়ে একটা কথা বলে শেষ করে দেবো। 4 জন ক্যান্ডিডেট, আমি বলছি কি গোপালপুর ছোট্ট একটা ইউনিয়ন, 4 জন ক্যান্ডিডেট আগামী সপ্তাহে হোক বা এই মাসেই হোক তফসিল ঘোষণার আগে সব একটা মাঠের ভেতরে দাওয়াত দেবে। পুরা জনগণ, গোপালপুরের মনে করেন 20,000 জনগণ আছে বা 25,000 হবে, এর বেশি না, পোলাপান ছাড়া তার 25,000 লোক খাওয়াইতে 10টা গরু লাগবে। গরুর টাকা আমি দেবো, চাল 10 টন আমি দেবো। চেয়ারম্যান ক্যান্ডিডেট যারা সবাই আসবে 1 কোটি টাকা করে জমা দেবে, দিয়া কইব যে আমরা জনগণের সেবা করতে চাইছি, এই নেওয়া 1 কোটি টাকা। তোমরা জনগণ যা ভালো মন চাই দেশে, যে সমস্ত জিনিস সমস্যা, একটা স্কুল নাই, হাই স্কুল নাই, হাই স্কুল করো। 4 কোটি 5 কোটি টাকা হলে একটা হাই স্কুল করা সম্ভব, একটা মাদ্রাসা করা সম্ভব এই 5 কোটি টাকার মধ্যে, এবং ভালো একটা লাইব্রেরি করা সম্ভব। তাহলে আমরা দিয়ে দিই একটা এবার জনগণকে আমরা ঘরে ঘরে যায়। একটা খারাপ ভাষায় বলছি যে ওই যে আমাদের দেশে মনে করি না মনে করবে যে রানী মহিলাকে পায়ে ধরে কিন্তু চেয়ারম্যান কে দিয়ে আমার মতো লোক এখন যাইয়া এই মহিলাকে পায়ে ধরার সম্ভব যে কাকি আমার মা আমার ভোটটা দিয়ে, এই কি সম্ভব? আমি এর মধ্যে নাই, আমি আছে টাকা 1 কোটি দেবো, তোমরা সবাই দাও, জনগণ বুঝবো কারে বলবো। আমরা 4 জন একটা গাড়ি দেবো, ইন্ডিয়া যাবো। নির্বাচনের পরের দিন সকাল 10টায় আমাদের কে পাস করতে রেজাল্ট জানার জন্য। যদি আপনারা কেউ থাকেন সৎসাহস, তাহলে আসেন, আমরা মিটিংয়ে বসি। কোনো জনগণের টাকা দিব না, জনগণকে দিব না, এই সমাজকে টাকা দিব, সমাজ ব্যবস্থাকে দিব। একজনদের 5,000 টাকা খাওয়ায় কোনো লাভ নাই, ও কাল নিয়ে যাবা গেলে। আপনি তো গাঁজা করেও টাকা দিতে হবে ভোটের লিখা, মদ খাইব যে অরে দিতে হবে, কিন্তু ওই যে উনি যে ভালো মানুষ, মনে হচ্ছে টাকাটা পাইতেছে না। জালাল যেমন তার 5-6 কোটি টাকা খরচ করছে 2 দিন বসে, এর মধ্যে গাঁজা খোর, মদ খোর, ভালো সব দিতে টাকা পাইছে না। এই সমাজের কি হয়েছে? এই সমাজের উপকার হয়েছে, এই সমাজ কিছু পাইল, এই জাতি কিছু পাইল, ভবিষ্যৎ জেনারেশনের কোনো উপকার হইল? আমি ক্ষতি হয়েছে। আমি চাই এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে। আর যদি এটা করতে আমার সময় লাগে, আমি পারবো না, কিন্তু আমি তো শুরু করে দিতে হবে। আমার জীবনে 54টা দেশে গেছি, এক একটা দেশের দার্শনিক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিকদের সমাধি, কবরস্থান, অনেক কিছু লেখা দেখছি। জানতো বঙ্গবন্ধুর কবরস্থানে দেখেন কিছু না কিছু লেখা আছে, অনেকেই খেয়াল করে না। জিয়া রহমানও যেতে হবে, কিন্তু এখন অনেক বুদ্ধিজীবী লোক আমাদের দেশে মারা যায়, কবরস্থানটাই পাকা করে না। আমাদের এমপি মহোদয় এমপি হওয়ার পরে এই জাজিরা পালনে 26টা কবর পাকা করে দিয়েছে। এরা কারা? রাজনীতিবিদ, ভালো একজন জ্ঞানী এবং বীর মুক্তিযোদ্ধা, সমাজের ভালো লোকদের দেখছে তাদের কবরের পাশে যে মানে গাছপালা হয়ে গেছে, খুঁজা সে এগুলোর কবর পাকা করে দিয়েছে। এটা হলো সমাজ ব্যবস্থা, সমাজের কাজ করা, মানবাধিকার দৃষ্টিকোণ থেকে তাদেরকে কাজ করা। আমাকে এমপি তো মানবাধিকারের 100% কাজ করে দেয়, অথচ সে তার মানবাধিকার সংস্থার কোনো সদস্য কিন্তু 100% কাজ করে। আপনাকে এই সানেচ্ছর একটা ছেলের নাম হলো মজিবর স্যারের লগে কাজ রাজনীতি করতো, তুক্ষার ছাত্র নেতা ছিল, এই যে চট্টগ্রাম বাড়ি মজিবর খান। আপনি কি জানেন এই মজিবর মাস্টারের জন্য সেই ছেলেটা মৃত্যুবরণ করেছে? সেই ছেলেটার কবর জিয়ারত করতে এই মাস্টার মুজিবুর রহমান যায় না, কিন্তু ইকবাল হোসেন বিএ মোজামেল এমপি হয়েছে যায় নাই, তরাই মোল্লা উপজেলার চেয়ারম্যান হয়েছে যায় নাই, মোরাগালী সিদ্ধার উপজেলার চেয়ারম্যান হয়েছে যায় নাই। কারণ এরা তো আওয়ামী লীগের ঠান্ডা নিয়ে গিয়ে দেশে ক্ষমতায় আসছে। সেই ছেলেটা কিন্তু আওয়ামী লীগের কর্মী ছিল, আওয়ামী লীগের নেতা, কিন্তু অপুভাই এমপি হয়েই কিন্তু ওই খোঁজ নিচ্ছে। প্রথম সে লিস্ট করছে এই জাজিরা উপজেলায় কয়জন মুক্তিযোদ্ধা আছে,
কয়জন ছাত্র নেতা আছে, কয়জন ভালো লোক আছে, সেই লিস্ট আমার হাতে লাগে। আমি জানি না কিন্তু আমার সন্দেহ করছি এই মুজিবরের কবরটা পাকা করে মৃত্যুর প্রায় 10 বছর 15 বছর পরে সেদিন কবর পাকা করে দিচ্ছে। এইগুলো মানব সেবা। এত বড় একটা ধরেন ও রাজনীতি করে, ও যদি মারা যায় জানাজা দিয়ে চলে গেলাম, আর কোনো খবর নিলাম না। এইখানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারা গেছে, সাধারণ সম্পাদক বাবুল মাহবুব, তার বাড়িতে এমপি গেছে, সে বলছে ওর কবর পাকা হয়েছে কিনা। গত সপ্তাহে খবর দিয়েছি যে লিস্ট করছো, কবে করবো এটা। কারণ কি, সে আওয়ামী লীগের নেতা ছিল, ইউয়ানো ছোট, তার প্রাপ্য কি, এই হলো তার পুরস্কার। রাজনীতি করা, সংগঠন করা। এই যে উনি মাস্টার ছিল, মুরব্বী, উনি এই যে মনির ভাই বক্তব্য কিন্তু আমি খেয়াল করছি, সে কিন্তু অত্যন্ত শ্রদ্ধা সহকারে কথা বলছে। তার মানে শিক্ষাগুরু, ওনার কাছ থেকে ওনার জীবন, এইটাই মূল্যায়ন করা। আর উনি যদি শুধু টাকার জন্য খালি মাস্টারি করতো, তাহলে মনির ফকির কিন্তু তার মনে রাখতো না। উনি যদি ব্যবসা করতো, এইটার জন্য আমরা রাজনীতি করতে আসছি। আমার রাজনীতির উদ্দেশ্য কিন্তু টাকা পয়সা না। আমার রাজনীতির উদ্দেশ্য হলো যে এই সমাজে আমার নামটা স্বর্ণ অক্ষরে লেখা থাকতে হবে। আমি মরে গেলেও যেন আমার কবর পাকা করার জন্য আপনাদের মতো লোক যে দেরি মনে রাখে। তো যাই হোক, ভালো থাকেন সবাই, সবার অনেক সময় নিলাম। তাহলে ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।